একটু একটু সবাই মানিয়ে নেবেন, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি রেকর্ড পেয়ে যাবেন, রেকর্ড কন্টিনিউ চলছে। হুম। আচ্ছা দেখুন, যেটা বলছিলাম, যে সিস ট্রান্স হতে গেলে বা জ্যামিতিক সমঝোতা খুঁজে পেতে গেলে যৌগের মধ্যে দ্বিবন্ধন ডবল বন্ড পার্টটা থাকবে বেসিক্যালি। এবার আমরা তাহলে কোথায় পাবো না, অ্যালকিনি যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন, এখানে তো পাবোই আমরা। আচ্ছা তাহলে কি আমরা অ্যালকেনে পাবো? অ্যালকেন মানে এখানে কার্বন কার্বন এক বন্ধন, না এখানে পাবো না। আর যদি ত্রিবন্ধন থাকে স্যার, তাহলে পাবো না। কেন স্যার এরকমটা হচ্ছে না? কারণ দ্বিবন্ধন থাকলে দুটো কার্বনের দুটো হাত আমি পেয়ে যাচ্ছি। তখনই আমি কি করতে পারি, এর একটা আমি এ বসালাম, এর একটা এ বসালাম, মানে দুটো একই গ্রুপ একই দিকে। আর এর ক্ষেত্রে বি, এর ক্ষেত্রে বি, দুটো গ্রুপ একই দিকে। তো এরকম হলে আমরা তাকে সিস বলি। তাহলে দেখুন, চারটে তো গ্রুপের মধ্যে বিবেচনা করতে হচ্ছে। তাহলে আমি যদি ত্রিবন্ধন নিতাম, দেখুন তো, তাহলে দুটো কার্বনের কটা হাত বেঁচে থাকতো? একটা করে। এখানে এ আর এখানে এ। তো চারটে হাত নিয়ে বিচার করতে হবে, দুটো হাত নিয়ে হবে না। তাহলে এটার জন্য এটা হবে না। তাহলে এটা বুঝলাম যে যৌগের মধ্যে যদি মূলত দ্বিবন্ধন থাকে, তাহলে তার মধ্যে জ্যামিতিক সমবেততা বা সিস ট্রান্স হতে পারে। এবার সিস কখন হবে স্যার? না, সিস হচ্ছে যখন দুটো আপনার একই গ্রুপগুলো, দুটো কার্বনের একই গ্রুপগুলো একটা সেম সাইডে থাকবে, একই পার্শ্বে, তখন তার নাম হয়ে যাবে শুধু সিস। নামের আগে লিখতে হবে সিস। আর যদি দুটো অপোজিট দিকে হয়ে যায়, দেখুন দুটো এইচ দুটো ভিন্ন দিকে, আর যদি দুটো ক্লোরিন দেখুন ভিন্ন দিকে, তখন তাকে নাম হবে ট্রান্স। সিস মানে একই দিকে, ট্রান্স মানে ভিন্ন দিকে। প্রথম তো আমরা এটা বুঝলাম। এবার একটা কথা বলি। হ্যাঁ বলছি শুনুন, যে সিসটা কি, আমার কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এবার এই কার্বনের দুটো হাত আর এই কার্বনের দুটো হাত বাকি রয়েছে। এবার দেখুন, এই কার্বনের আমি এখানে সিএল বসালাম, এই কার্বনের সিএল বসালাম, তাহলে দুটো সিএল একই দিকে আছে, একই পার্শ্বে। আর এখানে আমি ধরুন সিএস থ্রি বসালাম, এদিকে আমি সিএস থ্রি বসালাম, তাহলে দুটো মিথাইল একই পার্শ্বে আছে। তখন সেটাকে বলবো আমরা সিস। ঠিক অপোজিট হয়ে গেলে তখন তাকে বলবো আমরা ট্রান্স। এবার পরীক্ষায় আপনাদের সাথে পরীক্ষকরা কিরকম করে কোশ্চেন দেবেন, মানে ওরা একটু চালাকি করবে কিরকম, দেখুন যেটা প্রায় কোশ্চেনেই থাকে। দেখুন, আমি যদি এখানে সিএল এখানে সিএল আর এখানে সিএস থ্রি এখানে সিএস থ্রি, তো অনেকে কি করি আমরা, ট্রিক হিসেবে মনে রাখি বা মুখস্থ করে নিই। আমরা শুধু মনে রাখি একই গ্রুপ একই দিকে থাকবে। আচ্ছা বলুন তো, আমি এখানে যে যৌগটা এখন এঁকেছি, এটা কি সিস ট্রান্স হবে? এটা কি সিস হবে? এটা কিছুই হবে না। এটা জ্যামিতিক সময় তো দেখাবেই না। কেন জানেন? আপনার একটা কার্বনেই দুটো একই গ্রুপ, দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজুন। ওপরেরটা ছিল দুটো কার্বনের একই গ্রুপ একই দিকে থাকবে, এখানে তো স্যার একটা কার্বনেই দুটো একই পরমাণু হয়ে গেছে। তো এটা কখনোই জ্যামিতিক সহায়তা দেখাবে না। তো আপনাদের দেখবেন বেশিরভাগ কোশ্চেনে এটাই থাকবে। আচ্ছা আমি আবার তাহলে বলে দিচ্ছি, যৌগটা আমি আরেকবার রেখে নিচ্ছি এখানে। আপনার নিশ্চয়ই সিস ট্রান্সটা বুঝতে পেরেছেন, যে এই যে দুটো দুটো কার্বন, দুটো কার্বনের দুটো গ্রুপের কথা চিন্তা করুন, দুটো কার্বন নিয়ে। আর যখন আপনাকে দিয়ে দেবে একটা কার্বনই একই গ্রুপ দিয়ে দিচ্ছে, দেখুন দুটো সিএল, আর এখানে হচ্ছে আপনার এই কার্বনে দুটো মিথাইল, আপনাকে খুঁজতে হতো কি দুটো কার্বন, কিন্তু আপনি এখানে কি পাচ্ছেন, একটা কার্বনেই দুটো গ্রুপ একই পেয়ে যাচ্ছেন। তো এটা কখনো জ্যামিতিক সমঝোতা মানে সিস ট্রান্স কিছুই হবে না। আচ্ছা আপনাকে যদি বলা হয় সব থেকে ছোট যেটা, সাপোজ ধরুন এটা দেওয়া হলো, সিসি বন্ড, এখানে আছে হাইড্রোজেন এখানে আছে হাইড্রোজেন,
এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে। আচ্ছা বলুন তো এটা কি কখনো হবে? এটাও কখনো হবে না। হ্যাঁ, এদের এদের কোনো অপটিক্যাল আইসোমেরিজম থাকবে না, কারণ এটা সমতলে থাকে বলে, প্লেনে থাকে। এদের মধ্যে তো কার্বনগুলো sp2 সংকরাই তো, এদের কখনো আমরা আলোকীয় সমতা খুঁজে পাবো না। এটা সমতলীয় যৌগ, একটা প্লেনে থাকে। ওই লাইটটাও হ্যাঁ, হ্যাঁ, এদিকেও ভাবলে হবে একই জিনিস, আবার ওদিকেও ভাবলে একই জিনিস, পুরো পুরো সিস্টেমটা একই, তো এটা কখনোই হবে না। তাহলে আমরা দ্বিবন্ধন দিয়ে বলছিলাম, এবার এখানে চলে আসুন। এই যে যৌগগুলো, এদের নাম হচ্ছে সাইক্লো অ্যালকেন। তাহলে আমি বলছিলাম অ্যালকেনে হয় না, অ্যালকেন বলতে এটা ওপেন চেন, কিন্তু এখানে দেখুন এটা হচ্ছে সাইক্লিক। তো এর মধ্যে আমরা সিস ট্রান্স দেখতে পাবো। হ্যাঁ, দ্বিবন্ধন না থাকলে হবে না, সেটা তার ক্ষেত্রে, সেটা অ্যালকিনের ক্ষেত্রে। এবার অ্যালকেন, এটা যে সাইক্লো অ্যালকেন, এদের ক্ষেত্রেও হবে। এদের ক্ষেত্রেও আমরা সিস ট্রান্স দেখতে পাবো। যদি আপনাকে বলা হয় CH3 CH2 CH2 CH3, এটা তো নর্মাল একটা অ্যালকেন, এটা তো সাইক্লো নয়, এর মধ্যে দেখা যাবে না। সাইক্লো অ্যালকেনে দেখা যাবে। হ্যাঁ বলুন, কে কি বলছিলেন? দেখুন পরেরটাতে আসি। তাহলে এখানে দেখুন এই যে ওপরে CH3 CH3 ওপরে একই আছে, আর এটা নিচে দুটো একই আছে, তাই এটা সিস। আর পরেরটা দেখুন দুদিকে দুটো অপোজিটে আছে, তাই এটা ট্রান্স। আজকে ভীষণ নেটওয়ার্ক সমস্যা করছে আমার সাথে। আচ্ছা, পরের যে কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, দেখুন এই যে সিস ট্রান্স যৌগ পেলাম, এর মধ্যে সিস সমবায়গুলো বেশি ধ্রুবীয় হয় ট্রান্সের থেকে। এটা আমাদের কেমিক্যাল বন্ডিং মানে রাসায়নিক বন্ধন, তার সাথে কিছুটা রিলেটেড। অ্যাকচুয়ালি ধ্রুবীয়তা কি করে মাপা হয়? দ্বিমেরু ভ্রামক দিয়ে মাপা হয়। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, আপনাদের ফিজিক্সেও তো ডাইপোল মোমেন্ট রয়েছে। এই যে দুটো চার্জের পোল থাকে, তাদের মধ্যে ডিস্টেন্স থাকে। আমাদের কেমিস্ট্রিদের মধ্যেও এই যে চার্জগুলো রয়েছে না, ধরুন একটা HCl, এই যে ক্লোরিন পরমাণু কি করে, এই বন্ধনের ইলেকট্রন জোড়কে ক্লোরিনটা তার নিজের দিকে কিছুটা টেনে নেয়, কারণ হাইড্রোজেনের থেকে ক্লোরিন অধিক ইলেকট্রোনেগেটিভ। তো এটা হয়ে যায় নেগেটিভ, এটা হয়ে যায় পজিটিভ। এই যে দুটো পোল, মানে নামটা ডাইপোল, এদের মধ্যে আবার ডিস্টেন্স আছে যেটা বন্ধন দৈর্ঘ্য কাজ করছে। তো এদের গুণফল করলে আমরা কি পাবো? দ্বিমেরু ভ্রামক পাবো। ওটা আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়বো। এখানে একটু বুঝে নিন যে যারা সিস যৌগ হবে তারা ধ্রুবীয় হয়, আর যারা ট্রান্স হয় তারা অধ্রুবীয় হয়। কারণ এখানে একটু ডাইপোল মোমেন্টটা এই ভেক্টর হিসেবে কাজ করে। এটা দেখুন এই যে এই যে যৌগটা, এর ক্ষেত্রে ভেক্টর দেখুন এদিকে আসছে, এরও ভেক্টর এই দিকে আসছে, তাহলে আলটিমেট দুটো ভেক্টরের এই দিকে আসবে, নিট মোমেন্টাম। আর এর ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, এটা ক্যান্সেল টু ইচ আদার, আপনারা ভেক্টর ভালো করেই জানেন, তো এটা সহজে বুঝতে পারবেন। তাহলে সিসটা ধ্রুবীয় প্রকৃতির, আর ট্রান্সটা অধ্রুবীয়। কোনটা বলুন? হ্যাঁ, এটা আমাদের কেমিস্ট্রি বইতে লেখা আছে যে জেনারেলি নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়।
কিন্তু আমাদের কেমিস্ট্রি বইতে এটা লিখে দেওয়া আছে যে এখানে কি হতে হয় না, ইলেকট্রনটা যেদিকে শিফট হয় সেদিকে দেখাতে হয় আমাদের। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই সিসের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট থাকবে মানে ধ্রুবীয় হবে, আর ট্রান্সের ক্ষেত্রে থাকবে না, দেখুন জিরো, ক্যান্সেল হয়ে যাচ্ছে পরস্পর, তাই এটা অধ্রুবীয়। না থাকলে অধ্রুবীয়। না, 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 একটুও না, একটুও না, একটুও না। আপনি কটা যৌগের ভ্যালু মুখস্থ করবেন বলুন তো, সম্ভব না। অতটা প্রেসার দেবো না। চলুন পরেরগুলো বলুন তাড়াতাড়ি অ্যান্সার। বলেছে এখানে এই যে চারটে যৌগ, এখানে কিন্তু সবগুলোর বের করতে হবে, হ্যাঁ। কোন কোন যৌগ সিস্টার্ন সমাংসতা বা সমাবয়বতা দেখাবে বলুন। সমাংসতা মানে সমাবয়বতা। সবগুলো ভাবুন, এখানে অপশন নয় এগুলো, প্রতিটা নিয়ে ভাবতে হবে। আচ্ছা, এক নম্বরটা কি হবে দেখুন তো। দেখুন যেখানে দ্বিবন্ধন আছে শুধু, হ্যাঁ ওটা হবে না। দেখুন এদিকে লিখলাম C2H5, বাট এদিকে তো দুটো CH3, এটা হবে না। পরেরটা হবে, হবে না, কেন বলুন তো, দুটো হাইড্রোজেন, আবার এদিকে দুটো বিয়ার, হ্যাঁ এটাও হবে না। কিন্তু এটা তো হবে, কেন বলুন তো, কারণ দুটো হাইড্রোজেন আপনি এদিকে লিখলেন, আর এদিকে CH3 আর C6H5। আপনি হয়তো ভাবছেন স্যার এটা তো মিললো না, আপনার এটা তো মিলেছে, একটা মিললেই সিস হবে, একদিকে মিললেই সিস হবে, হ্যাঁ, একদিকে মিললেই সিস হবে, তাই এটা অবশ্যই হবে। আচ্ছা পরেরটা বলুন। আপনি সবগুলোকে মেলাতে চাইছিলেন তাই না? হ্যাঁ, এই যে কোশ্চেনে আসলে আমরা ঠিকঠাক করে বুঝতে পেরে যাব। হ্যাঁ, পরেরটা বলুন। কার্বন কার্বন, এদিকে আছে হাইড্রোজেন, এদিকে আছে ক্লোরিন, আর এদিকে আছে CH3, এদিকে আছে CH3, দেখুন এখানেও তো মিলেছে এটা, অবশ্যই হবে। আচ্ছা বলুন, থিওরি না ক্লিয়ার হলে কোশ্চেন দিয়ে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো পরে পাঠে যান। আমি এভাবে ভেবে ভেবে অ্যাকচুয়ালি টপিকগুলো বানাই, এই জন্য আমার সময় লাগে যায় একটু আমার। বলুন পরেরগুলো নাম দেওয়া আছে, এটা আর একটু জটিলতা। চেষ্টা করুন, পারবেন। তাহলে কি আপনারা এগুলো অ্যান্সার পরে করবেন? তাহলে আপনারা পরে অ্যান্সার এগুলো, আমি হোমওয়ার্ক হিসেবে থাকলো, এগুলো আমরা নিজেরা করবেন। যদি না হয় পরের ক্লাসে আমাকে বলে দেবেন, হ্যাঁ। এগুলো থাকলো আপাতত। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ, না এটা একই দিকে থাকলে সিস হলো, আপনি আবার ভিন্ন করলে ট্রান্স। হ্যাঁ, না সেটা আপনি যেটা পড়েছেন সেটা ইজেড পড়েছেন, সেখানে চারটে গ্রুপ আলাদা হতে হবে। আপনি যেটা করেছেন না, সেটা চারটেই আলাদা। হ্যাঁ, সেখানে সিপ রুল, সেখানে কি অ্যাপ্লাই হয় জানেন, সিপ রুল, CIP, কার্ন, ইনগোল্ড, প্রিলগ, এই তিনজন বিজ্ঞানী মিলে একটা রুল বের করেছেন, সেই নিয়ম অনুসারে বের করতে হবে। ওটা আমাদের লাগবে না, ওটা যারা গ্র্যাজুয়েশনের জন্য পড়বে তাদের জন্য। চলো, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, পরে হবে। আচ্ছা এটা কি বলবেন, এটা বলে দিন। কোন যৌগটি জ্যামিতিক সহায়তা প্রদর্শন করবে?
এ হবে, ঠিক করে ভাবুন। এটা হবে না, কারণ দেখুন দুটোই CH3। এটা আপনি কি করে করবেন? দেখুন এই কার্বনটায় দুটো তো একই গ্রুপ, আপনি একমাত্র বি করতে পারবেন। দেখুন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন একই দিকে, মানে নিচের দিক করে, তো এটা সিস, উল্টো দিকে বসালে ট্রান্স। এখানে কি আছে, দুটোই বি আর একই, এখানে দুটোই সিএল একই, এটা হবে না। আর এখানে তো আপনার এটা নাহলে ভিন্ন আছে, এখানে আপনি যেটা ধরবেন, ধরুন এটা ধরলে এখানে এইচ এইচ আছে, আপনি এই কার্বনটা ধরলে এখানেও এইচ এইচ আছে, তাহলে দুটো একই, এটাও হবে না। একমাত্র এটাই হবে অ্যান্সার। আচ্ছা, ঢুকলো না। আচ্ছা, আমি এঁকে দিই। এগুলো একটু জাস্ট চোখের দেখাটা ঠিক করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এখানে সিএল, এটা ভাবুন নিচের দিকে, তাই ডটেড লাইন দিলাম। এটা এইচ আছে, এর কথা ভাবুন, এটা CH3 ছিল, এটা নিচের দিকে আছে এইচ। তাহলে দেখুন তো, দুটো পাশাপাশি কার্বন, এর এইচটা নিচে, এর এইচটা নিচে, তাহলে একই গ্রুপ দুটো কার্বনের নিচে আছে, একই দিকে আছে, তাহলে সিস হবে। আপনি যদি এটাকেই আবার উল্টো করে বসাতেন, তাহলে ট্রান্স হয়ে যেত। এটা ট্রান্স। হ্যাঁ, এ নম্বরটাতে দেখুন, আমার এই কার্বনটাতে দুটো একই, একই তো হওয়া চলবে না, একটা কার্বনে একই গ্রুপ যেন না থাকে। আর সিমিলার ভাবে ডিটাতেও দেখুন, এই যে দুটো হাইড্রোজেন একই, এ দুটো হাইড্রোজেন একই। এবার বুঝতে পারলেন তো যে কেন আজকে সবাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে সবাই একটু লাইভ ক্লাসে থাকবেন, কারণ এগুলো রেকর্ডিং ক্লাস দেখে আপনি ঠিকঠাক উদ্ধার করতে পারবেন। হ্যাঁ, সেটাই জন্য বলছি আমি একটু সবাইকে লাইভ ক্লাসে আসার জন্য, মূলত এই টপিকটা। আচ্ছা, এবার শুরু হচ্ছে আরেকটা মেজর টপিক, আমাদের যে রিয়াকশন মেকানিজম পড়বো, মানে রিয়াকশন পড়বো, তার সব থেকে যে মেজর পার্ট, যেটা আজকে আমরা জিওসি বলি, মানে 11-12-এর ছেলেমেয়েরা বা নিট জয়েন্টে যারা ছেলেমেয়েরা, তাদেরকে জিওসি পার্ট বললেই আকাশ থেকে দুম করে পড়ার মতো অবস্থা হয়, বলে এই চ্যাপ্টার ওরে বাবা আমার দ্বারা হবে না। কিন্তু টপিকটা খুব জটিল নয়, আমি পরপর বলে যাচ্ছি, শুধু গল্পের মতো শুনে যান, দেখুন পরে আপনারা বলবেন যে না, এটা তো কিছুই নয়। চলুন ব্যাখ্যাতে যাওয়া যাক। আচ্ছা, প্রথমত যে এফেক্টটা পড়ছি আমরা, ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব, আপনাদের একটু ফিজিক্সের মতো করে বোঝাই, তারপরে কেমিস্ট্রিতে আসছে। সাপোজ ধরুন, এখানে একটা আমি চুম্বক রেখেছি, এটা নর্থ পোল সাউথ পোল যেটা আপনাদের থাকে, চুম্বকের মধ্যে রয়েছে এটা। আমি কি করলাম, এটা আলপিন জুড়ে দিলাম, এটা আলপিন রয়েছে, এর সাথে নিচে আরেকটা আলপিন দিলাম, এর নিচে আরেকটা আলপিন দিলাম, এর নিচে আরেকটা আলপিন দিলাম। এভাবে আপনি কি যতদূর চাইবেন করতে পারবেন আলপিন? নিশ্চয়ই না, একটা সময় তো আকর্ষণ বল কমে যাবে আর দিতে পারবেন না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি যে এই চৌম্বকটার এই প্রান্তের সাথে এই আলপিনটা যুক্ত করেছেন, আচ্ছা এই আলপিনটা তো চৌম্বক নয়, তাহলে এর সাথে পরের আলপিনটা কেন যুক্ত হয়েছে, বা তারপরেরটা কেন যুক্ত হয়েছে বলুন তো? হ্যাঁ, এটাকেই তো আমরা আবেশ বলি, এটাকেই আমরা আবেশ বলি। মানে এই চৌম্বকটা এই আলপিনটাকে চৌম্বক ধর্মে আবেশিত করে ফেলেছে। এবার চলে আসুন, কেমিস্ট্রির মধ্যে চলে আসুন। আমি অনেকগুলো কার্বন নিয়েছি, মানে ওখানে যেটা আলপিন কল্পনা করেছিলাম, তুলনা করেছি, তার সাথে এখানে কার্বনগুলোকে তুলনা করুন। আমি এখানে একটা চৌম্বকটার সাথে তুলনা করুন এই ক্লোরিন অ্যাটমটাকে, আর আলপিন সাথে তুলনা করুন কার্বন সাথে। এখন দেখুন, এই যে সিসিএল বন্ধনটা আছে, আচ্ছা কার্বন পরমাণুর থেকে ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে এখানে সমযোজী বন্ধনে যে ইলেকট্রন জোড়টা আছে,
এটা ক্লোরিনটা টেনে নেবে কিছুটা, তাহলে ক্লোরিন কি হবে, আংশিক নেগেটিভ, আর কার্বন হবে আংশিক পজিটিভ। এবার যখনই এটার মাথায় পজিটিভ চার্জ চলে এলো, এ কি করবে, পাশের বন্ধন থেকে কিছুটা টানার চেষ্টা করবে। এক কথা কিন্তু টানছে কে, পরোক্ষভাবে টানছে ক্লোরিন, প্রত্যক্ষভাবে টানছে কার্বন। তাহলে এখানে আবার চার্জ সৃষ্টি হবে, আবার এখান থেকে ইলেকট্রন শিফট হবে, ফলে এখানে আবার চার্জ সৃষ্টি হবে। এবার দুটোকে একটু মিলান দেখি ব্যাপারটা কি হচ্ছিল। এইখানে চুম্বক যেটা ছিল, চুম্বক, এটা এই আলপিনকে সরাসরি আকর্ষণ করছিল, কিন্তু এই আলপিনগুলো থেকে সরাসরি আকর্ষণ করেনি, কিন্তু এই আবেশের ফলে টানা হয়ে যাচ্ছিল। সিমিলার ঘটনা দেখুন, এই ক্লোরিনটা যুক্ত আছে পাশের কার্বনের সাথে, তাহলে এখান থেকে সরাসরি টানছে, এই টানার ফলে পাশের কার্বনটাও টানা হয়ে আসছে, তার পাশেরটাও টানা হয়ে আসছে। তাহলে ভাবুন তো, এটাই আবেশ প্রভাব না? একজনের জন্য আরেকজন, বাকিরাও আবেশিত হয়ে পড়ছে। না, আমি এখানে, হ্যাঁ এবার শুনুন, এবার এটা বলে দিই, আপনারা ফিজিক্সের মতো করে ভাবুন। আচ্ছা, পাশের যে আলপিনটা যেটা চৌম্বকের সাথে সরাসরি যুক্ত আছে, ও যতটা আকর্ষণ বল অনুভব করবে, বলুন তো লাস্টের যে আলপিনটা, ও কি অতটা আকর্ষণ বল অনুভব করবে? কমে যাবে। সিমিলার ঘটনা দেখুন, এই পাশের কার্বনটা থেকে যতটা চার্জ ক্লোরিনটা টানতে পারবে, এই কার্বনটা তো দূরে আছে, নিশ্চয়ই এখান থেকে বেশি টানতে পারবে না। তার মানে এখানে আমি, অনেকে ভাবছে যে এখানে 3টে ডেল্টা প্লাস দিয়েছেন, তাহলে হয়তো বেশি হবে না, আমি ওটা পৃথক করে বোঝানোর জন্য 3টা প্লাস লিখেছি। তাহলে দেখুন সহজে মনে রাখা যাচ্ছে আপনাদের ফিজিক্সের সাথে কেমিস্ট্রির ব্যাপারটা। হ্যাঁ, তাহলে এই যে ঘটনা, মানে এখানে দেখুন আবার, এটা কি বন্ধন ছিল, শুধু সিগমা বন্ধন, আমি পাই বন্ধন টন্ধন কিছু আনিনি। তো এক কথায় মনে রাখবো, ইন্ডাকটিভ প্রভাব বা আবেশ প্রভাবটা সিগমা বন্ধনের ইলেকট্রনের শিফটিং, শুধু সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো একদিকে শিফট করবে। কোন দিকে যাবে, যদি ওই ইলেকট্রোনেগেটিভ মৌল চলে আসে। এবার দেখুন, এই যে ক্লোরিনটা টানছে, টানছে বলে এটাকে বলি মাইনাস, মাইনাস আই। এই যে ইন্ডাকটিভ ছিল না, ইন্ডাকটিভের প্রথম লেটার কি, আই, তাই এই ক্লোরিনটা টানছে বলে একে মাইনাস আই গ্রুপ বলা হয়। আর কার্বনগুলো দিচ্ছে, দেওয়ার জন্য একে পজিটিভ আই বলা হয়। মানে প্লাস আই এবং মাইনাস আই এখান থেকেই তৈরি হয়, ইলেকট্রন ডোনেটিং আর ইলেকট্রন উইথড্রোয়িং। মানে ক্লোরিনটা টেনে নিচ্ছে, তাই ওটাকে মাইনাস বলা হচ্ছে। আর এই অ্যালিফ্যাটিক গ্রুপগুলো, মানে মিথাইল ইথাইল গ্রুপগুলো, এরা দিচ্ছে, তাই ওরা হচ্ছে প্লাস আই। যদি পাই বন্ধন আসে, সেটা রেজোন্যান্সের কথা আসবে, এখানে নয়। সিগমা বন্ধন নিয়ে যখন বলবো, তখন সেটা শুধু ইন্ডাকটিভ প্রভাব, আর কিছু না। হ্যাঁ, প্লাস আই আর মাইনাস আই। দেখুন, ক্লোরিনটা তো ইলেকট্রন টানছে, মনে রাখবেন কি করে সহজে, ক্লোরিন টানছে ইলেকট্রন, মানে ওর কাছে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। স্যার ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তাহলে ক্লোরিনের মাথায় মাইনাস চার্জ আসবে, তাহলে মাইনাস আই। স্যার কার্বনটা ইলেকট্রন দিচ্ছে, দিলে প্লাস হবে, ঘাটতি হবে, তাহলে প্লাস আই গ্রুপ। সবগুলোরই প্লাস আই, কিন্তু মানটা ভিন্ন। যেটা সরাসরি কানেক্টেড আছে, আমি যদি এটা লিখি অর্ডারটা, এটা সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা। হ্যাঁ, হ্যাঁ বলুন, সিগমা পাই কথা কি বলছেন, একটু জোরে বলুন। এর কোনো নিউমেরিক্যাল নেই। আচ্ছা কোনটা, সিগমার কোন, আচ্ছা এটা তো আমি, আচ্ছা আপনি কি প্রথম দিনের ক্লাসটায় ছিলেন না, না? আচ্ছা দেখুন, কোন কোন একটা যৌগের মধ্যে যদি শুধু এক বন্ধন থাকে, শুধু এক বন্ধন, তাহলে সেগুলো সবসময় সিগমা বন্ধন। যদি যৌগের মধ্যে কোথাও আপনি দ্বিবন্ধন দেখতে পান এভাবে, তো দ্বিবন্ধন থাকা মানেই তার মধ্যে একটা সিগমা একটা পাই,
আপনাকে এটা খুঁজতে হবে না কোনটা সিগমা কোনটা পাই, এটা বুঝতে হবে একটা সিগমা একটা পাই। আর যদি ত্রিবন্ধন থাকে তার মধ্যে একটা সিগমা দুটো পাই। এগুলো আমরা আগের ক্লাসে একটু ডিসকাশন করেছি, আপনি আগের ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। এই জন্য আমি একেবারে বেসিক থেকে শুরু করেছি, কারণ এই যে দেখুন ইন্ডাকটিভ এফেক্ট পড়া হ্যাঁ হ্যাঁ সিগমা একটা। আচ্ছা এবার দেখুন এই যে প্লাস আই মাইনাস আই, নিচে দেখুন আমি কটা উদাহরণ লিখে রেখেছি। দেখুন নাইট্রো, সায়ানো, কার্বক্সি, এস্টার, এখানে এস্টার আছে। এই যে গ্রুপগুলো এগুলো সব কি গ্রুপ? ইলেকট্রন গ্রহীতামূলক, মানে এরা ইলেকট্রন নিজের দিকে টানে, তার মানে এরা সবাই মাইনাস আই। আর নিচে দেখুন যারা অ্যালকাইল মূলক মানে মিথাইল বা ইথাইল, এরা সবসময় কি গ্রুপ? প্লাস আই গ্রুপ, এটা শুধু দিতে জানে। এবার আপনার হয়তো এগুলো সব সব অ্যালকাইল গ্রুপ, সবাই দেওয়ার গ্রুপ। আমি আইসো প্রোপাইল আইসো বিউটাইল যা যা করতে পারেন সবগুলো দেওয়ার। আচ্ছা এবার আপনারা বলবেন স্যার এটার অ্যাপ্লিকেশন কি, আমরা কেন জানবো, আমাদের পরীক্ষায় কি আদৌ কোনো কোশ্চেন থাকতে পারে? দেখুন পরের লাইনেই এই যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, আমরা যখন SN1 বিক্রিয়া, আমাদের তো সিলেবাসে রয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া, তাতে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব খুঁজতে হবে। আমরা এটা অনেকেই প্রায় জানি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী, 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তো এখানে সেই ইন্ডাকটিভ এফেক্ট অ্যাপ্লাই করতে পারবো আমরা। দেখুন যে কার্বনটার মাথায় প্লাস চার্জ দেখতে পাচ্ছেন, আচ্ছা প্লাস মানে কি? ইলেকট্রনের ঘাটতি। আপনাকে সবসময় মনে রাখতে হবে কোনো জায়গায় কোনো চার্জ স্টেবল নয়, না পজিটিভ না নেগেটিভ। পজিটিভ চার্জ থাকলে আপনাকে তাকে ইলেকট্রন দিয়ে নিউট্রাল করতে হবে, আর নেগেটিভ চার্জ থাকলে আপনাকে তার থেকে ইলেকট্রন নিয়ে মানে তুলে নিতে হবে, উইথড্র করতে হবে, নিয়ে তাকে নিউট্রাল করতে হবে, আলটিমেট নিউট্রাল করার টেন্ডেন্সি। তাহলে এর কাছে তো পজিটিভ চার্জ আছে, তাহলে কি ইলেকট্রন দিতে হবে। হ্যাঁ বলুন। না এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে দেখুন, এটা যদি আমরা ভেঙে লিখতে, এটা একটা যৌগ থেকে এসছে। ধরুন এর সাথে একটা গ্রুপ ছিল, ধরুন 3টে মিথাইল ছিল, একটা ক্লোরিন ছিল, আমি এটাকে বাদ দিয়েছি, তবেই প্লাসটা এসছে। হ্যাঁ, এখন এই যে তাহলে কার মধ্যে প্লাস, স্যার প্লাস মানে তাহলে একটু ঘাটতি, তো ঘাটতি মানে কি দিতে হবে। আমরা তো একটু আগে পড়লাম মিথাইল ইথাইল গ্রুপগুলো সবসময় দেয়ার গ্রুপ। দেখুন তো এটা সবসময় ইলেকট্রন দিচ্ছে, 3 দিক থেকে দিচ্ছে, 3টে গ্রুপ আছে 3জনে দিচ্ছে, তাহলে 3জনে দিলে বেশি স্থায়ী। আর এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় 3 ডিগ্রি। পাশেরটা দেখুন, এটাতে 2টো মিথাইল আছে, তো 2জন দিচ্ছে, তাহলে ওর থেকে কিছুটা কম স্থায়ী। এখানে দেখুন একটা আছে, তো কিছুটা কম স্থায়ী। এবার বুঝতে পেরেছেন যে ইন্ডাকটিভ এফেক্ট কিভাবে কাজ করে। আর এখানে তো কোনো পাই বন্ধনের গল্প নেই, সবগুলোই সিগমা বন্ধন। তাহলে ইলেকট্রনটা শুধু সিগমারটা কার্বনে যার মধ্যে পজিটিভ আছে ওর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যে তুমি নাও, তুমি নিয়ে স্থায়ী হও। শুনুন, এটা গেল কার্বোহাইড্রেটের স্থায়িত্ব। পরের পার্টে যাই। এবার চলে আসুন পরেরটা। এটা ভালো করে খেয়াল রাখবেন, আপনাদের পরীক্ষায় এটা আসার চান্স বেশি। কার্বোক্যাটায়ন সবাই করে নিতে পারবেন, কিন্তু কার্বো অ্যানায়নটা একটু বুঝতে হবে, এটাই ভুল করে। দেখুন এখানে কার্বো অ্যানায়ন মানে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, আগেরটা ঠিক উল্টো হবে দেখুন। তাহলে আপনাকে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ মানে আপনাকে ওর ইলেকট্রন তুলে নিতে হবে। মানে নিউট্রাল করতে গেলে আপনি কি করবেন, নেগেটিভটাকে আপনাকে ছিনিয়ে নিতে হবে, তবে তো সে নিউট্রাল হবে, প্রসম হবে। আপনি যদি ওকে, দেখুন তো এখানে 3টে মিথাইল গ্রুপ কি করছে, ওকে ইলেকট্রন দিচ্ছে। আচ্ছা দিলে তো নেগেটিভ চার্জ আরো বেড়ে যাবে, তার যন্ত্রণার কারণ কি, মানে অসুবিধার কারণ মাইনাস চার্জ। আপনি যদি তাকে আরো ইলেকট্রন দিয়ে দেন তাহলে মাইনাস চার্জ আরো বাড়বে। সে বেচারা চাইছে আমি নিউট্রাল হব, আর আপনি কি করছেন, তাকে উল্টো দিক থেকে আরো ইলেকট্রন দিচ্ছেন, তাহলে সে তো আরো অস্থায়ী হয়ে যাবে। তাহলে ওই জন্য এখানে 3 ডিগ্রি যেটা কার্ব অ্যানায়ন, ওটা সব থেকে অস্থায়ী। দেখুন এখানে অর্ডারটা কি আছে, ঠিক উল্টো, মানে কার্বোক্যাটায়নে যা হয় কার্বো অ্যানায়নে তার ঠিক অপোজিট।
বলুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, চলুন পরের পার্টে যাওয়া যাক। দেখুন, এই যে কার্বক্সিলিক অ্যাসিড আমাদের চ্যাপ্টার অলরেডি রয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড ওখানে মেনশন করা আছে। কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক চরিত্র পড়তে হবে। দেখুন, আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বো ওটা বুঝতে সুবিধা হবে এটা বুঝতে পারলে। এই যে ইন্ডাকটিভ এফেক্ট, দেখুন এখানে কি লেখা আছে। আচ্ছা, প্রথম কথা বুঝুন, কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যাসিডিটি হয় এটা কোন কারণে হয়। দেখুন, আমি যদি কার্বক্সিলিকের কমন ভাবে লিখি, আর সি ডবল বন্ড ও আর ও এইচ আছে। এই জায়গাটা ভালো করে শুনুন একটু মন দিয়ে সবাই। এই যে ওইচ বন্ধনটা দেখতে পাচ্ছেন, এই হাইড্রোজেনটা যদি সহজে বাদ যেতে পারে কি রূপে, এইচ প্লাস রূপে, তবে আমরা বলবো অ্যাসিড। তাহলে এইখানে যে ইলেকট্রনটা আছে না, যদি ইলেকট্রনটা এদিকে টানা হয়ে চলে আসে তাহলে এইচ প্লাস সহজে মুক্ত হতে পারবে। তাহলে এটা এদিকে কে থাকবে, যেন ইলেকট্রন টেনে নেয় এরকম গ্রুপ থাকতে হবে। মানে কোন গ্রুপ, যাকে আমরা নাম দিচ্ছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ফলে এইচ প্লাস সহজে বাদ যাবে, ফলে তার আম্লিক চরিত্র বেশি হবে। আর যদি দিয়ে দেয় তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ফলে আর ওইচ বন্ধন সহজে ভাঙবে না, তাহলে তার অ্যাসিডিটি কমে যাবে। ওকে, চলো আরেকবার বলছি। ছিল এখানে আর সি ডবল বন্ড ও ওইচ। আমার কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি কথাটা শুধু এই ওইচ বন্ধনকে নিয়ে, মানে এইখানের ইলেকট্রন যেটা আছে, এই যে ওইচ এর মাঝে যে ইলেকট্রন, এটা নিয়ে আমার কথা। এইটা যদি আমরা ইলেকট্রনটাকে টেনে নিতে পারি, এদিকে টানা হয়ে চলে আসে, তাহলে হাইড্রোজেনটা এখান থেকে মুক্ত হয়ে গেল কি রূপে, এইচ প্লাস রূপে। তাহলে ইলেকট্রনটাকে টানবে কে, যদি এদিকে টানার কোনো গ্রুপ থাকে, এই আর গ্রুপে যদি টানার গ্রুপ হয়, মানে এক কথায় থাকে সংক্ষেপে লিখে কি হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর যদি উল্টো করে যদি ও ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে এখানে ওইচ বন্ধনটা আরো স্ট্রং হয়ে যাবে, দৃঢ় হয়ে যাবে, ফলে আর এইচ প্লাস দেবে না। তাহলে সংক্ষেপে মনে রাখার জন্য দেখুন আমি লিখে রেখেছি এখানে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে ইলেকট্রন দেখুন টানছে, এটা টানা হয়ে আসবে, তাহলে বেশি আম্লিক হবে। আর যদি ইলেকট্রন দিয়ে দেয়, দিলে কি হবে, এটা আরো স্ট্রং হয়ে যাবে, ফলে কম অম্লধর্মী হবে। আর এই দেয়ার গ্রুপগুলোকে কি বলছি আমরা, প্লাস আই গ্রুপ। আর নেয়ার গ্রুপকে কি বল, সরি এখানে উল্টো হয়ে গেল, এটা নেওয়ার গ্রুপ তাই এটা মাইনাস আই, এটা দেয়ার গ্রুপ মানে প্লাস আই। তাহলে নিচে চলে আসুন, কোশ্চেনে চলে আসুন। দেখুন এটা কি গ্রুপ আছে, CH3। এটা কি করে, প্লাস আই ইলেকট্রন দেয়। স্যার দিলে, এটা ইলেকট্রন দেওয়ার জন্য এখানে কি হবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, তাহলে এই বন্ধন আর সহজে ভাঙবে না। পরের যোগটা খেয়াল করুন, এখানে একটা ক্লোরিন পরমাণু দেওয়া আছে। স্যার ক্লোরিন পরমাণুগুলো মানে হ্যালোজেনগুলো অধিক ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে এই বন্ধন থেকে ইলেকট্রন টানবে, তাহলে এদিকে এটা টানা হবে, এটা আরেকটা উল্টো দিকে দেওয়া আছে, এটা টানা হবে, এটা টানা হবে। তাহলে টানা হয়ে আসলে এইচ প্লাস মুক্ত হয়ে যাবে সহজে, তাহলে এটা বেশি আম্লিক হবে। হ্যাঁ, তাহলে ক্লোরিনটার মাইনাস এফেক্ট। দেখুন পরেরটা দেখুন, আবার নিচে একটা দেওয়া আছে এখানে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই যে টেনে নিচ্ছে বলে মাইনাস হচ্ছে, ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে ওর মাথায়। এখানে দেখুন কোশ্চেনটা, দেখুন এই সিস্টেমটা সবার ক্ষেত্রে একই, দেখুন সবার ক্ষেত্রে এই সিস্টেমটা একই, শুধু ডিফারেন্ট হচ্ছে এখানে ফ্লুরিন, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে আয়োডিন। তাহলে হ্যাঁ, তাহলে ফ্লুরিনের সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম, মানে ইলেকট্রন টেনে নেওয়ার ক্রম। তাহলে সব থেকে বেশি আম্লিক ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। বুঝতে পারছেন তো যে ইন্ডাকটিভ এফেক্ট কিভাবে অ্যাপ্লিকেশন হয়। হ্যাঁ, চলুন আবার দেখুন, এবার চলে আসুন ক্ষারকীয় ধর্ম। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম্লিক মানে অ্যাসিডিক, আর ক্ষারীয় মানে কি, বেসিক, ইংলিশে বলা আছে বেসিক। আর এখানে ব্যাখ্যাটা করতে হবে আপনাকে, এখানে সবসময় আপনাকে কোশ্চেনগুলো বেসিক্যালি লুইস বেস থাকবে।
আপনার যেটা বেস হিসেবে জানেন কি, যে লুইস মানে বেস বলতে আপনার বলছেন যে যারা ওইচ মাইনাস আয়ন দেয়। না, অর্গানিকের ক্ষেত্রে মূলত আপনি দেখতে পাবেন বেস, এই যে অ্যামিনগুলো যেগুলো হয়, মানে এখানে সবসময় লোন পেয়ার দানের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন না ইলেকট্রন, এই লোন পেয়ারটা যখন দিতে পারবে তাকে বলা হয় লুইস ক্ষার। অর্গানিকে আপনি এই কোশ্চেনগুলো বেশি দেখতে পাবেন নাইট্রোজেন নিয়ে। আচ্ছা দেখুন, হ্যাঁ ওই জন্য এইচ প্লাস দিলে অ্যাসিড, আর এখানে লোন পেয়ার দিচ্ছে বলে এটা লুইস বেস বা লুইস ক্ষার। আমাদের একটা চ্যাপ্টার আছে ইকুইলিব্রিয়াম বলে, সাম্যাবস্থা, যথেষ্ট বড় চ্যাপ্টার। তো তার মধ্যে আমরা অ্যাসিড বেসের তিনটে থিওরি পড়ব। একজন বিজ্ঞানী আরহেনিয়াস, আরেকজন রয়েছেন ব্রনস্টেড লাউরি, আর রয়েছে লুইস। এই তিনজন বিজ্ঞানী, তিনটে থিওরির পার্ট রয়েছে। আমরা সচরাচর যেটা পড়ি যে যারা এইচ প্লাস দেয় তারা অ্যাসিড, ওটা হচ্ছে আপনার আরহেনিয়াসের। আর যারা ওইচ মাইনাস আয়ন দেয় তারা হচ্ছে ক্ষার, ওটা হচ্ছে আরহেনিয়াসের থিওরি। আর আমরা যে লুইস ক্ষার বলছি, লুইস বিজ্ঞানী, লুইস সায়েন্টিস্ট কি বলেছেন, যারা লোন পেয়ার দান করে, ইলেকট্রন জোড় দান করে, তারা হবে লুইস ক্ষার। আর যারা ইলেকট্রন জোড়কে নিজে টানবে, গ্রহণ করবে, তারা লুইস অ্যাসিড। এই টপিকগুলো ওখানে রয়েছে। মানে প্রতিটা চ্যাপ্টার না, প্রত্যেকটা চ্যাপ্টার কানেক্টেড। হ্যাঁ বলুন কোনটা? লোন পেয়ার যদি দান করে, এটা দাতা বলছি আমরা, তাহলে লুইস ক্ষার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যারা গ্রহণ করবে তারা হয়ে যাবে লুইস অ্যাসিড। অবশ্যই, এক্সাম্পল অবশ্যই আছে। দেখুন জল, জলের অক্সিজেনের মধ্যে কি আছে, লোন পেয়ার আছে। দেখুন এবার অনেক অনেক রকম কথা আসবে এখানে, স্যার লোন পেয়ার থাকলেই কি দান করবে? না, আপনাকে এটা জিনিস খেয়াল করতে হবে যে যৌগটা আছে তার মধ্যে লোন পেয়ার আছে, তার অষ্টক পূর্তি আছে তো। মানে আমি আমার, দেখুন আমি একটা টাকা ইনকাম করলাম, সেই টাকাটা দিয়ে আমি আমার পরিবারকে সুস্থ রাখবো ঠিকঠাক করে, আমি নিজের পরিচর্যা করব। দেখা গেলো আমার ফ্যামিলি খেতে পাচ্ছে না, আমি নিজে আমার নিজের পরিচর্যা করতে পারছি না, আমি কি তখন যে টাকা ইনকাম করলাম আমি কি অন্যকে দান করতে যাব বলুন তো? নিশ্চয়ই না। তো এখানে সেরকম এর মাথায় লোন পেয়ার আছে। তো এই লোন পেয়ারটা দেখতে হবে যে এই যৌগটা আগে অষ্টক পূর্তি আছে তো, মানে যৌগটা স্থায়ী তো, অক্সিজেন তার অষ্টক পূর্তি ঘটিয়েছে কিনা দেখুন। দেখুন এর বাইরে এই যে বন্ডে কটা ইলেকট্রন আছে, এখানে দুটো, এখানে দুটো, টোটাল কটা ইলেকট্রন? 8টা। তাহলে অক্সিজেনের অষ্টক পূর্তি আছে এবং লোন পেয়ার আছে, তখন লোন পেয়ার দান করবে। যেমন একটা যৌগ আপনাদের দিতে পারে পরীক্ষায়, এর নাম ডাইক্লোরোকার্বিন, এগুলো আমরা দেখে থাকবেন। দেখুন তো এখানেও লোন পেয়ার দেখতে পাচ্ছেন, তাহলে আপনি কি বলে দেবেন লোন পেয়ার আছে বলে দিয়ে দেবে? আপনি কার্বনের ইলেকট্রন গুনে দেখুন তো কটা আছে। এখানে দুটো, এই বন্ডে দুটো, এই বন্ডে দুটো, কটা? 6টা। তাহলে 6টা আছে এখানে, তাহলে এখানে লোন পেয়ার দানযোগ্য নয়, মানে লোন পেয়ার থাকলেও দেবে না সে, বরঞ্চ সে অন্যের থেকে নেবে, নিয়ে স্থায়ী। হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা একটা ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রন জোড় বাইরে থেকে নেবে বলে এর মধ্যে ঘাটতি আছে। আমাদের ইলেকট্রোফাইল পরে রয়েছে, এর পরের টপিক। এর নাম ডাইক্লোরোকার্বিন, এটা একটা ইলেকট্রোফাইল রূপে কাজ করে। হ্যাঁ। হুম। যেহেতু তার ঘর ভর্তি আছে, যার দরকার পড়বে সেই লোন পেয়ারটা তার সাথে আমাদের দিয়ে দেবে, মানে কি পুরোপুরি দেয় না, ওর সাথে অসমযোজী বন্ধন করে, শেয়ারিং করে, কিন্তু শেয়ারিংটা আনইকুয়াল। মানে এ পুরোটা দিচ্ছে, আরেকজন যাকে দেওয়া হচ্ছে সে কিন্তু কিছুই দেয়নি। মানে ব্যাপারটা বুঝুন, যে আমি আর আপনি মিলে পিকনিক করতে যাচ্ছি। এবার আমার কাছে ধরুন একটা গ্যাস ওভেন আছে, আপনার কাছে গ্যাস ওভেনটা নেই। তো আমি গ্যাস ওভেনটা নিয়ে গেলাম, আপনি কিন্তু গ্যাস ওভেন নিয়ে আসেননি। এবার রান্না করে দুজনে মিলে খেয়ে নেব, কিন্তু গ্যাস ওভেনটা আমার। বুঝতে পেরেছেন? হ্যাঁ,
হ্যাঁ, এটা একটা বন্ড, এটার নাম অসমযোজী বন্ধন। এটা আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়বো, অসমযোজী বন্ধন কি। মানে প্রতিটা চ্যাপ্টার সাথে কানেক্টেড। আচ্ছা তাহলে চলে আসুন লুইস। হ্যাঁ বলুন। একজন বলুন। অসমযোজী বন্ধন ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেখুন, আমি বলেছি আর একটা উদাহরণ। ধরুন অ্যামোনিয়া, এর কাছে লোন পেয়ার আছে, দেখুন অষ্টক পূর্তি আছে। আপনি বিএফসি নিয়ে চলে আসুন, দেখুন তো এর অষ্টক পূর্তি নেই। এ চাইবে একটা নিতে, আর এর কাছে এক্সট্রা রয়েছে এটা ইলেকট্রন। এর সাথে একটা নতুন করে বন্ধন গঠিত হবে, এটাকে অ্যারো দিয়ে দেখানো হয়। এখানে নাইট্রোজেনও চাইলে ওর দিকে নিতে পারে, বোরন, এখানে বোরন চাইলেও নিচের দিকে নিতে পারে। তো এই দুটো ইলেকট্রন দুজনের সমানভাবে না ব্যবহার করে, মানে এখানে বোরন তো কিছু দিচ্ছে না, নাইট্রোজেন একমাত্র দিচ্ছে, তাই জন্য এর নাম হচ্ছে আনইকুয়াল শেয়ারিং, একজন দিচ্ছে বলে। সমযোজী বন্ধনে কি হয়, দুটো পরমাণু সমান সমান দেয়, এ দিবে একটা, এদিকে ধরুন বি দিবে একটা, দিলে সমযোজী বন্ধন হয়। আর এখানেও বন্ধন, এটা সমযোজী বন্ধনের মতো, কিন্তু এখানে একজন দিচ্ছে আরেকজন দিচ্ছে না। চলুন এগুলো কেমিক্যাল বন্ডিং এ ডিসকাশন করা যাবে, এখানে নয়। আমরা পরে, কোন যৌগ, এই যে NH3 আর BF3 মধ্যে, এদেরকে যুত যৌগ বলা হয়, অ্যাডাক্ট বলা হয় এক কথায়। একে ডট দিয়ে লেখা হয়, NH3 ডট BF3, যখন এরকম ডট থাকে সেখানে বুঝতে হয় যে এর সাথে কোঅর্ডিনেট বন্ড আছে। হুম। আচ্ছা চলুন আমরা টপিকটায় ফিরে যাই, যেটা নিয়ে ডিসকাশন করছিলাম। তাহলে ক্ষারকত্ব ধর্ম মানে কি, লোন পেয়ার দান করবে। তাহলে দেখুন নাইট্রোজেন পরমাণুর লোন পেয়ারটা তখনই সে অন্যকে দেবে যদি এর কাছে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। তাহলে দেখুন এর কাছে ইলেকট্রন দাতা গ্রুপ রয়েছে একটা মিথাইল, তাহলে এ একজন দিচ্ছে। একজন দিলে ইলেকট্রন ঘনত্ব যতটা বাড়বে, এখানে দেখুন তো দুজন আছে, তাহলে এখানে দুজন দিলে বেশি ইলেকট্রন ঘনত্ব বাড়বে। এখানে তিনজন আছে দেওয়ার গ্রুপ, তাহলে তিনজন যদি দান করে ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি হবে এখানে, ফলে লোন পেয়ারটা দেওয়ার প্রবণতা বেড়ে যাবে। তাই জন্য এটার ক্ষারকত্ব সব থেকে বেশি, তারপরে এটা, তারপর এটা। দেখুন অর্ডারটা এইভাবে সাজানো আছে। কিন্তু নিচের যে যৌগটা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন, এখানে লেখাই আছে এই যৌগের ক্ষারকত্ব ধর্ম দেখাই যায় না কেন। দেখুন এখানে কিন্তু CF3 আছে, ফ্লুরিন। পিরিয়ডিক টেবিলের মধ্যে সব থেকে ইলেকট্রোনেগেটিভ বা কৃপণ ব্যক্তি এটা ফ্লুরিন। এ কি করে, এ শুধু নিচের দিকে টানে। তো যখন তিনজন মিলে টানবে, তো এর কাছে ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে একেবারে। মানে আপনি দেখতে পাচ্ছেন লোন পেয়ার, বাট ও দিতে পারবে না, কারণ কমে গেছে, একেবারে কমিয়ে দিয়েছে ওর কাছে electron। আচ্ছা বুঝতে পেরেছেন, ওর টপিকে যাই। দেখুন এবার চলে আসবে রেজোন্যান্স। আচ্ছা রেজোন্যান্সকে এক কথায় বলতে গেলে, রেজোন্যান্স কোথায় হয়, এটা তো আমি বারবার আপনাদের আগেও বলেছি, এই যে অ্যারোমেটিক চরিত্র বলার সময়, যখন কনজুগেটেড সিস্টেম থাকে। স্যার রেজোন্যান্সের ধারণা কোথা থেকে এলো, হঠাৎ করে কেন চলে এলো, মানে রেজোন্যান্স আসলে কি। রেজোন্যান্স হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা আমরা একটা যৌগকে বিভিন্ন রূপে প্রকাশ করতে পারি। স্যার বিভিন্ন রূপে প্রকাশ করার দরকারই বা কি, একটা রূপ লিখলেই হতো। দেখা যাচ্ছে যে কোনো কোনো যৌগের ক্ষেত্রে একটা রূপ দিয়ে তার সমস্ত ধর্মের ব্যাখ্যা করা সম্ভব নয়। যেমন বেনজিন, দেখুন আমি যদি এই উপরোক্ত এই বেনজিনটাকে এঁকে দিই, আপনার মনে হবে তখন যে এর এই কার্বনটা দ্বিবন্ধন আর এই কার্বনটা এক বন্ধন। আচ্ছা ভেবে দেখুন, আমি আগের দিন বলেছিলাম আপনাদের, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, তার দৈর্ঘ্য কত হয় বলুন তো, 1.34 অ্যামস্ট্রং বলেছিলাম আগের দিন। যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে হবে কত, 1.54 অ্যামস্ট্রং হবে।
তাহলে একটা জিনিস ভেবে দেখুন, যদি স্যার কার্বন কার্বন দ্বিবন্ধন হয় তাহলে সেই বন্ধনটা একটু ছোট হবে। তাহলে দ্বিবন্ধনটা ছোট, এক বন্ধনটা হবে কিছুটা বড়, আবার দ্বিবন্ধন এটা হবে ছোট, আবার এক বন্ধনটা হবে বড়, আবার দ্বিবন্ধনটা হবে তো আপনার ছোট, আবার এক বন্ধন হয়ে যাবে বড়। তাহলে বেঞ্জিনের আকার অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল, তাই না? আমরা তো বন্ধন দৈর্ঘ্যের অর্ডারে সাজিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা যখন বেঞ্জিনের বন্ধন দৈর্ঘ্যগুলো পরিমাপ করা শুরু করলেন, দেখলেন প্রতিটা বন্ধন দৈর্ঘ্যই একই। তাহলে আমরা থিওরিতে প্রুভ করলাম এটা, প্র্যাকটিক্যালে তো সবগুলো সমান। তখন ব্যাখ্যা শুরু হলো, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করব কি দিয়ে? না, তখন বিজ্ঞানীরা বললেন নতুন একটা টার্ম, যেটার নাম রেজোন্যান্স। যেই দ্বিবন্ধনগুলো ফিক্সড নয়, এই পাই বন্ধন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ফিক্সড নয়, এগুলো কি হয়, পরিবর্তনশীল। এবং পরিবর্তন কখন হবে? যদি কনজুগেশন থাকে, মানে ওই যে অল্টারনেটিভ দ্বিবন্ধন সিঙ্গেল বন্ধন দ্বিবন্ধন সিঙ্গেল বন্ড, এভাবে অল্টারনেটিভ চলতে থাকে। তখন কি হয়, এই বন্ডটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসে, এটা এখানে চলে, এভাবে শিফটিং হতে থাকে সর্বদা। এই শিফটিংটা হয় বলেই আমরা এটাকে এইভাবে লিখি। দেখুন এই যে ডটেড লাইন, এই পাই বন্ধন সব সময় ঘুরছে, এ অনবরত ঘুরছে, স্থায়ী নয়। এই জন্য আমরা গোল করে লিখে দিই। এভাবেই রেজোনেন্সের শুরু হলো, যে রেজোনেন্স টার্ম এভাবেই এলো। মানে এগুলো থিওরিতে আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে না যে কোথা থেকে এলো, মানে ব্যাপারটা একটু শুরু থেকে জানা থাকলে কোশ্চেনগুলো করতে সুবিধা হয়। হ্যাঁ, পরীক্ষায় আপনাদের কোশ্চেন, হ্যাঁ বলুন। হ্যাঁ, পাই বন্ধনে ঘুরবে, কেন বলতো হ্যাঁ সিগমাটা, কারণ সিগমা বন্ধনটা ভাঙতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন। এই পরিমাণ শক্তি ওকে দিতে গেলে মানে আমাকে অনেক বেশি এনার্জি, আমাদের নিজের খরচা হয়ে যাবে। আর একে যদি ভেঙে দেওয়া হয়, এটা যদি ভেঙে দিই, তাহলে আপনি কোথায় ইলেকট্রনগুলো ঘোরাবেন বলুন তো, কার মধ্যে? সিগমাটা ফিক্স থাকবে, পাই বন্ধনটা দুর্বল, তাই পাইটা ভেঙে যাবে, আর ওই ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে, যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। এবার পরীক্ষায় কোশ্চেন কি আসবে বলুন তো? পরীক্ষায় আপনাদের কোশ্চেন আসবে বেনজিনের যে কার্বন, আগের দিন বলেছিলাম এটা, বেনজিনের কার্বনের দৈর্ঘ্য কত, এটা আগের দিন বলেছিলাম আপনাদের। তাহলে আমরা পড়লাম যে এক বন্ধনের দৈর্ঘ্য হচ্ছে 1.54 অ্যামস্ট্রং, দ্বিবন্ধনের দৈর্ঘ্য হচ্ছে 1.34 অ্যামস্ট্রং। তাহলে দেখুন এখানে এই বন্ধনটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন? না দ্বিবন্ধন না এক বন্ধন, এর মাঝামাঝি, সেটাকে বলা হচ্ছে 1.39 অ্যামস্ট্রং। এই মানটা আপনাদেরকে মনে রাখতে হবে। না, এটা গড় নেওয়া হয় না, গড় নিলে এটা আসবে না। দেখুন মোটামুটি মাঝামাঝি কিছুটা। হ্যাঁ, এটা এক্সপেরিমেন্ট করেই বের করেছেন বিজ্ঞানীরা। আমি যেটা মানটা দেখাচ্ছি না, এটা কিন্তু পুরোপুরি এনসিইআরটির বইয়ের ভ্যালু, এক্সাক্ট ভ্যালু, সব বইতে এটা লেখাই রাখা আছে, ছায়া বই খুললেও পাবেন। চলুন এবার, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি রেজোন্যান্স করতে, হ্যাঁ ইলেকট্রন তো শিফটিং হচ্ছে, একে যদি চার্জ দেওয়া হয় বাইরে থেকে তাহলে কিন্তু শিফটিং করবে। আর অ্যাকচুয়ালি আপনি যে কোনো একটা স্ট্রাকচার দেখাতে পারবেন না, মানে আপনি হয়তো ভাবছেন যে এইটা দেখাচ্ছেন যে সব সময় ঘুরছে, এবার এই ইলেকট্রনের চার্জটা পাশের কার্বনে চলে গেল, আপনি তো ভাবছেন এখান থেকে কন্ডাকশন নিয়ে চলে গেছে, কিন্তু এখানে কন্ডাকশনের কোনো গ্রাফ এখনো পর্যন্ত আমরা দেখিনি। স্পেকট্রোস্কোপিতে আমরা এখনো গ্রাফ কিন্তু কোনো চার্জের কোনো দেখিনি, যে চার্জ দিলে বহন করবে বা কন্ডাক্টিভিটি হবে, এরকম দেখা যায়নি অ্যাকচুয়ালি। হ্যাঁ, পুরোপুরিভাবে অনবরত ঘুরে বেড়াচ্ছে শুধু। এবার চার্জটা দেখতে হবে আমাকে, মানে কোনো বইতে আপডেট দিয়েছে বা কিছু আছে কিনা। আচ্ছা, পরে চলে আসুন অ্যাপ্লিকেশনে। স্যার রেজোনেন্সের অ্যাপ্লিকেশন কি? না, এটা আমরা প্রতিটা চ্যাপ্টারের মধ্যেই পাবো, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অর্গানিক মানে এটা পাবেন।
দেখুন বন্ধন দৈর্ঘ্য প্রথম দিয়েছে। এই যে যৌগটার নাম ভিনাইল ক্লোরাইড, এই গ্রুপগুলোকে একটু মনে রাখতে হবে। আচ্ছা এই যৌগটার নাম কি? ইথিলিন বা ইথিন। এখান থেকে আমি একটা হাইড্রোজেন বাদ দিন, আগের দিন যে বলেছিলাম না গ্রুপগুলোর কথা, এখান থেকে যদি হাইড্রোজেন বাদ দেওয়া হয় তাহলে আপনি যেটা পাবেন এর নাম ভিনাইল। তো এর সাথে ক্লোরিন দিয়ে দিলাম, তাহলে নাম হয়ে গেল ভিনাইল ক্লোরাইড। এবার দেখুন যখন আমি এই গ্রুপটা বানাচ্ছি, এই যে ক্লোরিন পরমাণু আছে না, এর কাছে লোন পেয়ার রয়েছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। তাহলে এটা কনজুগেটেড সিস্টেম। দেখুন দ্বিবন্ধন, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার থাকলে কি হয়? রেজোনেন্স হয়। এখন এইটা এখানে চলে আসবে, মানে এখানে পাই বন্ধন হবে। যখনই এখানে পাই বন্ধন হবে, দেখুন তো এই কার্বনের কটা বন্ধন হবে? তাহলে 5খানা। মানে ওটা যখন একটা বন্ধন করতে আসবে, অলরেডি 4টা ছিল, 5টা হয়ে যাচ্ছে। ও তাহলে এইখানে পাইটাকে এর দিকে ঠেলে দিচ্ছে, বলে তুমি ওটা নিয়ে নাও, এখন দরকার নেই, এটা আমি এদিক থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আরেকটা গঠন কি হয় বলো তো? এইটা হবে নেগেটিভ, এটা এক বন্ধন, এটা সিএইচ, আর এদিকে হবে ডবল বন্ড সিএল। যেহেতু এর ইলেকট্রন এই জোড়টা এদিকে চলে এসছে, এর মাথায় প্লাস আসবে, আর এখানে দুটো লোন পেয়ার থাকবে। আপনি আবার রিপিট করুন, ঘুরিয়ে দিন, এটা আবার এখানে দিয়ে দিন, এটা ওখানে চলে যাবে। তাহলে এদের দুজনের মধ্যে চেঞ্জ হতেই থাকে, তাই মাঝে আমরা দুদিকে অ্যারো দিয়ে সাইন দিই, মানে এদের মধ্যে ইন্টার কনভার্সন চলতেই থাকে সবসময়। আচ্ছা এর ফলে কি হবে দেখুন। আচ্ছা যখন আপনি ভাবছিলেন CH2 সিঙ্গেল বন্ড, ডবল বন্ড CH, এখানে সিঙ্গেল বন্ধন ছিল। আচ্ছা এটা এক বন্ধন ভাবছিলেন, তাহলে বন্ধন দৈর্ঘ্য বড় হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে? আবার তো দ্বিবন্ধন, তাহলে বন্ধন দৈর্ঘ্যটা কি হবে বলুন? তাহলে না এক বন্ধন না দ্বিবন্ধন, এর মাঝামাঝি। তাহলে বন্ধন দৈর্ঘ্যের মানের উপর এফেক্ট পড়ছে। হ্যাঁ, ওটা কনজুগেশনের ছিল বলে। দেখুন আপনার যদি এরকম দেয়া হতো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, আবার যদি Cl, এটা থাকতো, বলুন তো, বলে আমাদের তো স্যার বলেছে ক্লোরিনের লোন পেয়ার থাকে। হ্যাঁ এখানে রেজোনেন্স করতে পারবেন না আপনি, কারণ শর্ত যে এটা। হ্যাঁ, মানে ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর লোন পেয়ার। আপনি দেখুন ডবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, আবার সিঙ্গেল চলে আসছে, তো এখানে রেজোনেন্স হবে না, তো এখানে লোন পেয়ার অ্যাক্টিভ হতেই পারবে না। হয়েছে, বুঝতে পারলেন? নেক্সট পরের পার্টে চলে আসুন। এই রেজোনেন্সের অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে জৈব যৌগের অম্লত্বের তুলনা।